টিচিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা ফরাসি বিপ্লবের ইতিহাসের একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সন্ত্রাসের রাজত্ব। সন্ত্রাসের রাজত্ব ফ্রান্সে হয়েছিল। কী কারণে ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব হয়েছিল, কতদিন স্থায়ী হয়েছিল, কারা সন্ত্রাসকে পরিচালিত করেছিল, সন্ত্রাসের রাজত্বে কি সব কিছুই খারাপ ছিল না জনকল্যাণকামী কিছু দিক ছিল, সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা জানি 1793 খ্রিস্টাব্দের 11ই জানুয়ারি রাজা ষোড়শ লুইকে ন্যাশনাল কনভেনশন গিলোটিনে হত্যার নির্দেশ দিয়েছিল। গিলোটিনে রাজাকে মারা হয়েছিল। এরপর ফ্রান্সের পরিস্থিতি ঘরে বাইরে সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ফ্রান্সে 13 মাসের জন্য এক আপৎকালীন শাসন কায়েম হয়েছিল। সময়কাল হচ্ছে 1793 খ্রিস্টাব্দের 2 জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই। এই 13 মাস ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন নামে পরিচিত। এই শাসনের প্রধান নেতারা ছিলেন ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ার, মারা, দাতো, সা জুস্তো, কুথন, ওরিয়েত, এবের বা হিবার্ট প্রমুখ। এবারে আমরা জানব কি কারণে ফ্রান্সে সন্ত্রাসের শাসন হয়েছিল। 1793 খ্রিস্টাব্দের 11ই জানুয়ারি রাজা ষোড়শ লুইয়ের মৃত্যু হয়েছিল গিলোটিনে। এই মৃত্যুর পর কি হলো, একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো। ঘরে এবং বাইরে ফ্রান্সের অভ্যন্তরে রাজতন্ত্রীরা বিদ্রোহ শুরু করেছিল। কোন কোন জায়গায়? ভদে, লিও, তুল, মার্সাই প্রভৃতি এলাকায় রাজতন্ত্রীরা বিদ্রোহ করেছিল। কেননা রাজতন্ত্রী সমর্থক কিন্তু ফ্রান্সে কম ছিল না। ফ্রান্সে 83টি ডিপার্টমেন্টের মধ্যে 60টি প্রদেশেই রাজতন্ত্রীরা বিদ্রোহ শুরু করে। এই পরিস্থিতিতে এক জটিল পরিস্থিতি তৈরি হয়। কিরকম? যে ফ্রান্সের যে প্রতিবেশী দেশগুলো ছিল, এখানে আমরা বোঝার সুবিধার্থে ম্যাপটা করে নিয়েছি আগেই, যে ফ্রান্সের যে প্রতিবেশী দেশগুলো ছিল কারা কারা ছিল? স্পেন ছিল, অস্ট্রিয়া ছিল, ইতালি ছিল, জার্মানি ছিল। চারদিকের যে প্রতিবেশী দেশগুলো ছিল, আরো অনেক দেশ ছিল, প্রত্যেকটা দেশেই কি ছিল? রাজতন্ত্র ছিল। স্বাভাবিকভাবেই প্রতিবেশী রাজতান্ত্রিক দেশগুলো চাইছিল না যে রাজার মৃত্যু হোক, মৃত্যুদণ্ড রাজাকে দেওয়া হোক। এই পরিস্থিতিতে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, স্পেন সবাই ফ্রান্সকে আক্রমণ করার মতো একটা সংকটময় পরিস্থিতি তৈরি হয়। কেননা অস্ট্রিয়ার রাজা ছিল রাজা ষোড়শ লুইয়ের স্ত্রী মারি আন্তোয়ানেতের ভাই লিওপোল্ড। ইতালিতে ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের ভাইয়ের শ্বশুরের শাসন ছিল। স্পেন ও নেপলসে ছিল ফ্রান্সের রাজাদের জ্ঞাতি ভাই, যারা স্পেন নেপলসে শাসন করত। এই পরিস্থিতিতে কি হলো, বিদেশি শক্তি ফ্রান্সকে আক্রমণ করবে বা ফ্রান্সকে দখল করে নেবে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়। ফরাসি জনতা স্বাভাবিকভাবেই চাইবে না যে বিদেশি কোনো শক্তি ফ্রান্সকে দখল করে নেয়। এই পরিস্থিতিতে ফ্রান্সে জ্যাকোবিন দলের হাতে ক্ষমতা চলে আসে। জ্যাকোবিন দলের হাতে কিভাবে ক্ষমতা চলে আসলো? ন্যাশনাল কনভেনশনে 3টা দল ছিল। একটা হচ্ছে জ্যাকোবিন দল, একটা হচ্ছে জিরোন্ডিন দল, একটা হচ্ছে মধ্যপন্থী দল। জ্যাকোবিনরা
আইনসভার বাঁ দিকে বসতো, জিরোন্ডিনরা ডান দিকে বসতো, আর মধ্যপন্থীরা মাঝখানে বসতো। আইনসভার উঁচু অংশে জ্যাকোবিনরা বসতো বলে জ্যাকোবিনদের মাউন্টেন বলা হতো। তো জ্যাকোবিনদের সঙ্গে জিরোন্ডিন দলের মত পার্থক্য ছিল। জ্যাকোবিনরা প্রজাতন্ত্রে বিশ্বাসী ছিল, জিরোন্ডিনরা সীমাবদ্ধ রাজতন্ত্র বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে বিশ্বাসী ছিল। এই পরিস্থিতিতে জ্যাকোবিনরা ক্রমশ বেশি শক্তিশালী হয়ে ওঠে, আইনসভা থেকে জিরোন্ডিনদের বিতাড়িত করে এককভাবে ক্ষমতা দখল করে নেয়। জ্যাকোবিন দলের নেতা ছিলেন, আমরা আগেই জেনেছি, ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ার। রোবসপিয়ার ছিলেন সৎ এবং নিষ্ঠুর। তিনি একটি রাষ্ট্রে অন্যায় হবে তা কিছুতেই মানতে পারতেন না। এই পরিস্থিতিতে ক্ষমতা চলে আসে জ্যাকোবিন দলের হাতে তথা ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ারের হাতে। ফ্রান্সে যে সংকট তৈরি হয়, সেই সংকটের মোকাবেলা করার জন্য একটি আপৎকালীন সরকারের হাতে ক্ষমতা এসেছিল। এই সরকার ফ্রান্সকে নিয়ন্ত্রণ করেছিল কিভাবে? ন্যাশনাল কনভেনশন কি করেছিল? ন্যাশনাল কনভেনশন করেছিল কি, যে জ্যাকোবিন দলের হাতেই ক্ষমতা তুলে দিয়েছিল। জ্যাকোবিন দল বিভিন্নভাবে ফ্রান্সে সন্ত্রাস কায়েম করেছিল। 1791 সালের সংবিধান স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যায় এবং কয়েকটি কমিটির হাতে সন্ত্রাস পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কমিটিগুলোর নাম আমি একে একে বলছি। জননিরাপত্তা কমিটি, এর কাজ ছিল শাসন ও আইন শৃঙ্খলা রক্ষা করা। সাধারণ নিরাপত্তা কমিটি সন্দেহভাজন ব্যক্তিদের একটি লিস্ট তৈরি করত। সাধারণ নিরাপত্তা কমিটি। সন্দেহের আইন, শুধু সন্দেহের বশেই ফ্রান্সের জনগণকে গ্রেপ্তার করা যেত। বিপ্লবী বিচারালয়, বিপ্লবী বিচারালয়ের কাজ ছিল সন্দেহের আইনে অভিযুক্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। পরিশেষে বিপ্লবের বধ্যভূমি, বিপ্লবের বধ্যভূমিতে কি করা হতো? বিপ্লবের বধ্যভূমিতে গিলোটিনে হত্যা করা হতো অপরাধীদের। এই পরিস্থিতিতে প্রায় 50,000 নরনারীকে হত্যা করা হয়েছিল। বিখ্যাত ব্যক্তি এই গিলোটিনের শিকার হয়েছিল, যেমন বিজ্ঞানী বেইলি, মাদাম রোলা, দাতো এবং এমনকি ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ারকেও গিলোটিনে মৃত্যুবরণ করতে হয়েছিল এবং গিলোটিন যন্ত্রটির আবিষ্কর্তা ডক্টর গিলোটিনকেও গিলোটিনে হত্যা করা হয়েছিল। গিলোটিন যন্ত্রটি কি সে সম্পর্কে এবার আমরা জানব। গিলোটিন হচ্ছে এরকম যন্ত্র, এরকম দুটো কাঠের দণ্ডের মাঝখানে একটা অস্ত্র লাগানো থাকতো। এই অস্ত্রে গলা কেটে মুন্ডু একদিকে পড়তো, ধর একদিকে পড়তো। এবারে আমরা আসছি থার্মোদলীয় প্রতিক্রিয়া। থার্মোদলীয় প্রতিক্রিয়া কি? সব কিছুরই কিন্তু শেষ আছে। ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ার কি করেছিলেন? যে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছিলেন। স্বাভাবিকভাবেই যে তার সহকর্মীরাও আতঙ্কিত হয়েছিল তার কার্যকলাপে। শেষমেশ জ্যাকোবিন দলের তার যে সহকর্মী, তারা কি করলো? প্রতি বিপ্লবীদের সঙ্গে হাত মিলিয়ে ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ারকে ধরে ফেলল। কবে? 27শে জুলাই 1789 খ্রিস্টাব্দে। 1789 28শে জুলাই তাকে গিলোটিনে হত্যা করা হয়। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে
থার্মোদলীয় প্রতিক্রিয়া নামে পরিচিত। এবারে আমরা আসছি রেড সন্ত্রাস, রেড টেরর বা লাল সন্ত্রাস কাকে বলে। এই ম্যাক্সমিলিয়ান রোবসপিয়ার ফ্রান্সে যে সন্ত্রাস চালিয়েছিল তাকে বলা হয় রেড টেরর বা লাল সন্ত্রাস। 28 জুলাই 1789 যখন রোবসপিয়ারের মৃত্যু হয়, তার পরবর্তীকালে তার যে বিরোধী শক্তি রোবসপিয়ারের জ্যাকোবিন তন্ত্র বিরোধী শক্তি যে সন্ত্রাস কায়েম করেছিল তাকে হোয়াইট সন্ত্রাস বলে। এই হোয়াইট সন্ত্রাসে যারা পক্ষে ছিল তাদের মধ্যে অনেক কারিগর, দোকানের কর্মচারী মিলে একটা বাহিনী তৈরি করে, যে বাহিনীটাকে বলা হয় মাস্কাদিন। এবারে আমরা জানব যে সন্ত্রাসের শাসনকালের কি সব কিছুই খারাপ দিক ছিল না কিছু ভালো দিকও ছিল। সন্ত্রাসের শাসনকালে কিছু খারাপ দিক তো আমরা জানি, অনেক খারাপ দিক ছিল, তার পাশাপাশি অনেক ভালো দিকও ছিল। যেমন ল অফ মিনিমাম অনুসারে ফরাসি মজুরদের সর্বনিম্ন মজুরি বেঁধে দেওয়া হয়েছিল। ল অফ ম্যাক্সিমাম, এই আইনের দ্বারা ফ্রান্সের পণ্য সামগ্রীর সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছিল। ঐতিহাসিক রাইকার বলেন যে টেরর সেভ দ্য রেভলিউশন, টেরর সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল। এবারে আমরা জানব যে দিকগুলি ফরাসি বিপ্লবের ইতিবাচক দিক ছিল। যেমন সন্ত্রাস মানে ভয়, আতঙ্ক, তো রমরমে থমথমে একটা অবস্থা, কিন্তু সন্ত্রাস মানে যে সব সময় প্রতিটা মুহূর্তে ফ্রান্সে ভীত সন্ত্রস্ত ফ্রান্স ছিল তা কিন্তু নয়। এই সময় ফ্রান্সের থিয়েটার ও অপেরা হলগুলিতে দর্শক পূর্ণ থাকত। বিলাসী নারীরা এই সময় গিলোটিনের মডেলকে গলার চেনের মধ্যে লকেট হিসেবে ব্যবহার করত। এই সময় কি হয়ে আরো কিছু উন্নয়নমূলক কাজ হয়েছিল, যেমন দাসপ্রথার উচ্ছেদ ঘটে, অভিজাতদের জমি দখল করে যারা দেশ থেকে অভিজাত ছিল সেগুলো কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল, আর এই কৃষকরা এই জমিকে 10 বছর ধরে ঋণ, এই জমি বাবদ যে অর্থ হবে সেই অর্থ 10 বছর যাবৎ শোধ করবে বলে ঠিক করা হয়। অবৈতনিক, নিরপেক্ষ এবং প্রাথমিক শিক্ষার প্রবর্তন করা হয়। ধন্যবাদ।